এডুকেশনাল অ্যাক্টিভিটিস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজকের ভিডিওটিতে আলোচনা করব ক্লাস 8-এর পঠন সূত্র বই থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এর পরবর্তী অংশটা। আগের ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারো, কিংবা উপরের আই বাটনে ক্লিক করো অথবা প্লেলিস্ট থেকেও চেক করতে পারো। তো শুরু করছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ থাকলো। পেজ নাম্বার 5 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারটা শুরু হচ্ছে। আগের দিন আমরা এই অবধি পড়েছিলাম, আজকে শুরু করছি এখান থেকে। স্থির তড়িৎ বল ও আধানের ধারণা। ঘর্ষণের ফলে কোনো বস্তুতে সৃষ্ট হওয়া তড়িৎকে বলে ঘর্ষণজাত তড়িৎ বা আধান। শর্ট কোশ্চেন আসতে পারে, 1 নম্বরে পড়ে রাখবে। ঘর্ষণের ফলে বস্তুতে তৈরি হওয়া এই অবস্থাকে বলে তড়িদাহিত অবস্থা। এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে। দুটি ফোলানো বেলুন একটি মোটা পশমের টুকরোয় ভালোভাবে ঘষে সুতো দিয়ে পাশাপাশি ঝুলিয়ে দিলে দেখা যাবে যে বেলুন দুটো পরস্পর থেকে দূরে সরে গেল। এর মানে হলো বেলুন দুটো পরস্পরকে বিকর্ষণ করলো। এর আগে আমরা পড়েছি যে দুটো চুম্বকের মধ্যে, দণ্ডচুম্বকের মধ্যে এরকম আকর্ষণ বিকর্ষণ খুব ভালোভাবে দেখা যায়। যদি দুটো চুম্বককে নেওয়া হচ্ছে পরীক্ষাধীন, সেই দুটোর নর্থ পোলটা কাছাকাছি আনা হয় তাহলে দেখবো বিকর্ষণ হচ্ছে, দূরে সরে যাচ্ছে। কিন্তু যদি অপোজিট পোল আনা হয়, মানে একটা নর্থ একটা সাউথ আনা হয়, তাহলে দেখবো আকর্ষণ হচ্ছে। তো এই ক্ষেত্রে কি বলছে, ওরকম করে ঘষা, পশমের টুকরো এরকম করে যদি ঘষা হয়, তারপরে যদি সুতো দিয়ে বেলুন দুটোকে পাশাপাশি ঝোলানো হয়, দেখা যায় বেলুন দুটো সরে যাচ্ছে, বিকর্ষণ করছে। কিন্তু বেলুন দুটিকে পশমের টুকরোয় ভালোভাবে ঘষে ছেড়ে দিল, তারা পশমের টুকরোটার গায়ে আটকে থাকে। অর্থাৎ ঘর্ষণের পর পশমের টুকরো আর বেলুনের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। তাহলে এখান থেকে কী বুঝতে পারলাম, যদি বেলুনকে পশমের টুকরোয় ঘষা হয়, তারপরে দুটো বেলুন নেওয়া হয়েছে, দুটোকে আলাদাভাবে ঘষা হয়েছে, তারপরে বেলুন দুটোকে যদি কাছাকাছি আনা হয়, দেখবে তারা বিকর্ষণ করছে, কিন্তু পশমের টুকরো আর বেলুনের মধ্যে আকর্ষণ বল সৃষ্টি হচ্ছে। এ থেকে বোঝা গেল দুটি বেলুনেই একই অবস্থার সৃষ্টি হয়েছে এবং এদের মধ্যে সৃষ্টি হওয়া তড়িৎ আধান নিশ্চয়ই একই প্রকৃতির জিনিস পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জিনিস পরস্পরকে আকর্ষণ করে, এবং পশমের টুকরোতে তৈরি হওয়া তড়িৎ আধান অন্য প্রকৃতির। এ থেকে সিদ্ধান্ত আসা গেল যে 1 নম্বর, একই জাতের তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, ভিন্ন জাতের আধান পরস্পরকে আকর্ষণ করে। এই দুই ভিন্ন জাতীয় তড়িৎ আধানের নামকরণ করা হয় ধনাত্মক তড়িৎ ও ঋণাত্মক তড়িৎ। এদের যথাক্রমে বীজগণিতের প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম তড়িতের সব প্রকৃতি সম্পর্কে প্রাথমিক ধারণা প্রদান করেছিলেন। তাহলে কে প্রদান করেছিলেন প্রথমে ধারণা? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন প্রথম। ঠিক আছে, এবারে পাশে দেখো একটা তালিকা দেওয়া হয়েছে। প্রথমে আছে পশম বা উল, কাঁচ, কাগজ, রেশম বা সিল্ক, কাঠ, মানুষের দেহ, ধাতব পদার্থ, এবনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। মোট 12টা জিনিস এই লিস্টে আছে। এটা সিকোয়েন্স ওয়াইজ মনে রাখলে তোমাদের জানতে কি সুবিধা হবে সেটা আমরা এখানটায় পড়ছি। দেখো, কোনো একটি বস্তুকে অন্য কোনো বস্তু দিয়ে ঘষা হলে কোন বস্তুর আধানকে ধনাত্মক ও কোন বস্তুর আধানকে ঋণাত্মক বলা হবে তা বার করা হয় নিম্নলিখিত তালিকা অনুসারে, মানে এই তালিকা অনুসারে। ধরো এর মধ্যে প্রথমে আমি পশম বা উলকে দিয়ে এই কাঠটাকে ঘষছি, তাহলে কোনটাতে ধনাত্মক আর কোনটাতে ঋণাত্মক কি হবে সেটা তালিকা অনুসারে বোঝা যাবে। কিভাবে? দেখো, এই তালিকাটাকে বলা হয় ট্রিবো ইলেকট্রিক সিরিজ। এটা একটা শর্ট কোয়েশ্চেন। এই তালিকাটিকে বলা হয় ট্রিবো ইলেকট্রিক সিরিজ। তালিকায় অবস্থিত যে কোনো দুটো বস্তুকে পরস্পর ঘষলে সেই বস্তুর আধানকে ধনাত্মক বলা হবে যার নাম তালিকায় উপরে আছে। তার মানে আমরা এখানে পশম নিয়েছি আর কাঠ নিয়েছি, কে ধনাত্মক হবে? যে উপরে আছে, মানে এইটা প্লাস হবে আর কাঠটা মাইনাস হবে। দেখো সেটাই বলছে, যে উপরে আছে সে পজিটিভ হবে, ধনাত্মক হবে, আর যার নাম তালিকায় নিচে আছে, মানে নিচের দিকে আছে, 5 নম্বরে কাঠ নিচে আছে একের থেকে, তাহলে এটা হবে ঋণাত্মক। যেমন কাঁচকে অ্যাম্বার দিয়ে ঘষলে কাঁচ হবে ধনাত্মক আর অ্যাম্বার হবে ঋণাত্মক। কাঁচ কোথায় আছে? দেখো, কাঁচ আছে সেকেন্ডে আর অ্যাম্বার আছে 10-এ, কে নিচে আছে? অ্যাম্বার, তার মানে অ্যাম্বার হবে মাইনাস আর কাঁচ হবে প্লাস। তাহলে যদি আমরা এই শাড়িটা পুরোপুরি সিকোয়েন্স ওয়াইজ মনে রাখি, মানে পরপর মনে রাখি, তাহলে কোন বস্তুকে কোন বস্তুতে ঘষা হলে কোনটা প্লাস হবে কোনটা মাইনাস হবে, মানে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক হবে, খুব সহজেই আমরা বুঝতে পারবো। এরপর বলছে কুলম্বের সূত্র। তড়িৎ আধানযুক্ত দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কতটা জোরালো হবে তার হিসাব করার জন্য ফরাসি বিজ্ঞানী চার্লস অগস্টিন দ্য কুলাম্ব একটি সূত্র আবিষ্কার করেছেন। সূত্রটা কি? F = K × Q1 × Q2 / R²। এখানে Q1 Q2 কি? তড়িতাহিত বস্তু দুটির আধানের পরিমাণ। আর কি? বস্তু দুটির মধ্যবর্তী দূরত্ব। F কি? বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল, সেটা আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। দেখো লেখা আছে।
কে এর মান তড়িদাহিত বস্তু দুটির মধ্যের অঞ্চল কী পদার্থ আছে তার উপর নির্ভরশীল। যেমন বায়ু এবং জলে কে এর মান ভিন্ন হবে। মানে বস্তু দুটো কোন মাধ্যমে, কুলম্বের সূত্র খুব ইম্পর্টেন্ট। যদি তোমায় বলা হয় কুলম্বের সূত্র লিখতে, শুধুমাত্র এই সূত্রটা লিখলে হবে না, এই এতটা অবধি লিখতে হবে। তড়িৎ আধানের পরিমাপ। একই পরিমাণ সম আধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্যস্থানে পরস্পর থেকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, তবে বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে এবং এই বলের মান 1 ডাইন হয়। তাহলে বস্তু দুটির প্রতিটির আধানের পরিমাণ 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলাম্ব। এটি হলো আধান মাপার একক। স্ট্যাট কুলাম্ব হচ্ছে আধান মাপার একক। বিজ্ঞানী গাউস এই পরিমাপ পদ্ধতিটি আবিষ্কর্তা। তাহলে এটাও দেখা যাচ্ছে যে বিজ্ঞানী গাউস হচ্ছে এই পরিমাপ পদ্ধতির আবিষ্কার করেছিলেন। এক্ষেত্রে শূন্যস্থানে কে এর মান 1 ধরা হয়। অর্থাৎ এখানে কি ধরছে, সম আধানযুক্ত দুটি বিন্দু আকৃতি বস্তুকে শূন্যস্থানে পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে, মানে আর এর মান 1 ধরছে। বস্তু দুটির মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে, কারণ সম আধান মানে দুটোই প্লাস বা দুটোই মাইনাস। আচ্ছা, বলের মান 1 ডাইন মানে এফ এর ভ্যালু 1 ধরছে। বস্তু দুটি প্রতিটির আধানের পরিমাণ 1 ইএসইউ, তাহলে দুটোরই মান হবে 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলাম্ব, এবং এক্ষেত্রে কে এর মান 1 ধরা হচ্ছে। পদ্ধতিটির আবিষ্কর্তাকে বিজ্ঞানী গাউস। এসআই পদ্ধতিতেও আধান পরিমাপ করা যায়। সেক্ষেত্রে বলের মান 1 নিউটন, দূরত্ব 1 মিটার এবং আধান মাপার একক 1 কুলাম্ব ধরা হয়। তাহলে এটা যেটা আমাদের হলো, এটা হচ্ছে সিজিএসএ আর এটা হচ্ছে এসআইতে, মনে রাখতে হবে কিন্তু। এক্ষেত্রে শূন্য মাধ্যমে কে এর মান 1 ধরা হয় না, কে এর মান ধরা হয় 9 × 10 পাওয়ারে 9 মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। কি বলছে, মনে রাখতে হবে একই মাধ্যমে অবস্থিত দুটি বিন্দু আধানের মধ্যে দূরত্ব বাড়লে আধান দুটির মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কমবে। দূরত্ব বাড়লে কেন কমবে, কারণ দেখো দূরত্বটা নিচে আছে, তো কোনো একটা ভগ্নাংশের ওপরটা ধরো 2 থাকলো, নিচে যদি 6 ছিল প্রথমে, তারপর যদি এটাকে 8 করে দেয়, নিচে বাড়লেই কোনো ভগ্নাংশে নিচের অংশটা বাড়লে, যদি শুধু নিচের অংশটা বাড়ে তাহলে ভগ্নাংশটা ভ্যালু কমে যায়, সেটাই বলছে এখানে। আমাদের চারপাশে সব বস্তুগুলো সাধারণভাবে আধানহীন বা নিস্তড়িত হয়, কারণ সমস্ত বস্তু পরমাণু দিয়ে তৈরি এবং পরমাণুগুলি যেহেতু নিস্তড়িত তাই বস্তুগুলোও নিস্তড়িত। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা কোশ্চেন জানলাম যে কেন আমাদের চারপাশে যে বস্তুগুলো সেগুলো নিস্তড়িত বা আধানহীন। কিন্তু এই নিস্তড়িত বস্তুগুলি ঘর্ষণের ফলে তড়িৎ আধান পায় কিভাবে, তা আমরা এখন জানবো। এই বস্তুগুলিকে যখন একটার সাথে অন্যটা ঘষা হচ্ছে তখন দেখছি এটা আধানের সৃষ্টি হচ্ছে। এটা কিভাবে হচ্ছে, পরমাণু কেন্দ্রে একত্রে থাকে প্রোটন ও নিউট্রনগুলি। এই কেন্দ্রটির নাম নিউক্লিয়াস। আমরা জানি পরমাণু কেন্দ্রে থাকছে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে থাকছে ইলেকট্রন। ইলেকট্রনগুলি এই নিউক্লিয়াসকে ঘিরে বিভিন্ন কক্ষপথে পাক খায়। পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন যোগ করা বা সেখান থেকে ইলেকট্রন সরিয়ে নেওয়া সম্ভব, এটা আমরা জানি। কিন্তু কেন্দ্র থেকে প্রোটন বা নিউট্রন সরানো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। রাসায়নিক বিক্রিয়ায় আয়নের যৌগ গঠিত হবার সময় পরমাণুগুলো এরকম ইলেকট্রন আদান প্রদান করে। ঋণাত্মক আধানযুক্ত পরমাণু বা পরমাণু জোটকে বলে অ্যানায়ন। ধনাত্মক আধানযুক্ত পরমাণু বা পরমাণু জোটকে ক্যাটায়ন বলে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় কি হচ্ছে, পরমাণুর এরকম ইলেকট্রন আদান প্রদান হয়। ঠিক আছে, আর ক্যাটায়ন কাকে বলে অ্যানায়ন কাকে বলে জানলাম। পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে তার ঋণাত্মক আধানে আহিত হয়, কারণ কি ইলেকট্রনের চার্জ নেগেটিভ, ই নেগেটিভ। আর যদি ছেড়ে দেয় তার মানে নেগেটিভটা কমে যায়, তার প্লাস হয়ে যায়, ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে। দুটি ভিন্ন পদার্থের তৈরি বস্তু পরস্পর ঘষলে এইভাবেই ইলেকট্রনের আদান প্রদান ঘটে এবং একটি বস্তু ধনাত্মক অপর বস্তু ঋণাত্মক আধানে আহিত হয়। মানে একটা থেকে ইলেকট্রন বেরিয়ে আসে আর একটা ইলেকট্রন গ্রহণ করে, যার থেকে ইলেকট্রনটা বেরিয়ে আসছে সেটা পজিটিভ হয়ে যাচ্ছে আর যে গ্রহণ করছে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে, মানে ঋণাত্মক হয়ে যাচ্ছে। আবার কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তু দুই প্রান্তের বিপরীত তড়িৎ সমাবেশ ঘটাকে বলা হয় তড়িতাবেশ। তাহলে তড়িতাবেশ কাকে বলে এটাও জানলাম। এরপর কি বলছে, তড়িৎ বলের প্রভাবে গতি। বিপরীতধর্মী তড়িতাধান পরস্পরকে আকর্ষণ করে ও সমধর্মী তড়িতাধান পরস্পরকে বিকর্ষণ করে। মানে যদি দুটো প্লাস থাকে পরস্পরকে বিকর্ষণ করবে, দূরে সরে যাবে, আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকে তাহলে কাছাকাছি আসবে, আকর্ষণ করবে। এই প্রকার আকর্ষণ ও বিকর্ষণ দুটিই হলো বল। এই বলকে বলা হয় তড়িৎ বল বা স্থির তড়িৎ বল। তাহলে স্থির তড়িৎ বল কাকে বলে বোঝা গেছে। পরমাণুর কেন্দ্রে থাকা নিউক্লিয়াস ধনাত্মক তড়িৎযুক্ত আর ইলেকট্রন ঋণাত্মক তড়িৎযুক্ত কণা। আমরা জানি, কারণ হচ্ছে ইলেকট্রন নেগেটিভ। নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন। প্রোটন নিজে পজিটিভ, আর নিউট্রনটা কি, ওর তো কোনো চার্জই নেই, তাহলে একটা নেগেটিভ একটা পজিটিভ হচ্ছে। তাই নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে তড়িৎ-আকর্ষণ বল ক্রিয়া করে। চলন্ত ইলেকট্রনের বেগের অভিমুখ ক্রমাগত কেন্দ্রের দিকে বেঁকে যায়। এর ফলে ইলেকট্রন নিউক্লিয়াসকে ঘিরে পাক খেতে পারে। ছবিতে দেখো ইলেকট্রনের বেগ তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, এই ছবিটার কথা বলা হচ্ছে। সেই তীরগুলো বৃত্তের কেন্দ্রের দিকে বেঁকে যাচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ বরাবর তড়িৎ আকর্ষণ বলে টানছে বলে এটা সম্ভব হচ্ছে। ঠিক আছে,
এখানে কি বলছে মনে রাখা জরুরি কি কি, সর্বজনীন মহাকর্ষ ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে না, সর্বত্র মান সমান। নেক্সট, পৃথিবী পৃষ্ঠে থাকা দুটি বস্তুকণাকে পৃথিবীর যে পরিমাণ বল দিয়ে টানে তার তুলনায় ওই বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল পারস্পরিক আকর্ষণ বল এতটাই নগণ্য যে তার কোনো প্রভাব বাস্তবে বোঝা যায় না, সেজন্য দুটো বস্তুর মধ্যে কখনোই ঠোকাঠুকি লাগে না। নেক্সট, দুটি আহিত বস্তুর মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ বলের মান বস্তু দুটির মধ্যে মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে। ঘর্ষণে স্থির তড়িৎ তৈরি হয় ঠিকই, কিন্তু তা সবসময় দুটি ভিন্ন পদার্থে তৈরি বস্তুর ঘর্ষণে। নমুনা প্রশ্ন কি বলছে দেখো, ঠিক উত্তর নির্বাচন করো। দুটি বস্তুর মধ্যে দূরত্ব পূর্বের 3 গুণ করা হলে মহাকর্ষ বলের মান পূর্বের যত গুণ হবে তা হলো F = G × m1 m2 বাই ডি স্কোয়ার। এখানে আমি F1 আর D1 ধরে নিয়েছি প্রথম ক্ষেত্রের জন্য। দ্বিতীয় ক্ষেত্রের জন্য আমি F2 = কি পাই, G তো G থাকলো, m1 m2 থাকলো, D1 এর জায়গায় D2 দেবো নিশ্চয়ই, দূরত্বটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, D2টা কি বলেছে পূর্বের 3 গুণ, তাই তো, তাহলে G × m1 m2 থাকলো বাই D2 মানে কি 3D1, 3 গুণ বলেছে তো, হোল স্কোয়ার = G × m1 m2 বাই 9D1 স্কোয়ার। এবার F1 এ কি ছিল, নিচেতে শুধু D1 ছিল, এখানে 9D1 আছে, নিচেতে 9 আছে, মানে কি আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি ফিক্স থাকে, হর যদি মানে বাড়ে বৃদ্ধি পায়, তার মানে কি ভগ্নাংশটা ভ্যালু কমে যাচ্ছে, তার মানে পূর্বের 1-এর 9 গুণ হবে। অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার ঘ। এক, পৃথিবীতে গড় অভিকর্ষীয় ত্বরণের মান এসআই একে কত, 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। দেখে না, এসআই পদ্ধতিতে জি এর গড় মান 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। 2 নম্বর, পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে। এখান থেকে পড়ি, কিন্তু যদি ভূমির সঙ্গে কোনাকুনিভাবে একটি পাথরের টুকরোকে ছোড়া হয় সেক্ষেত্রেও অভিকর্ষের টান ভূমির দিকে, তাই অভিকর্ষের টানে এ জাতীয় চলন্ত বস্তুর বেগ পাল্টায় ও বস্তুটি ছবির মতো বাঁকা পথে ভূমিতে ফিরে আসে। এক্ষেত্রে জোরে ছুটতে ছুটতে এমন একটা সময় আসে যখন পাথরটি পৃথিবীতে ফিরে আসার বদলে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকবে। পৃথিবী থেকে আকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহকে এইভাবেই ছোড়ার ফলে তা পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। কীভাবে ঘুরছে, গোলাকারভাবে ঘুরছে, তাই না? তাহলে এটা লিখতে পারি বৃত্তাকার পথে আবর্তন করে। 3 নাম্বার, আয়নীয় যৌগ গঠিত হচ্ছে এমন অনেক রাসায়নিক বিক্রিয়ার সময় ড্যাশ বিনিময় ঘটে, ইলেকট্রন বিনিময় ঘটে। এই লাইনটা দেখো, রাসায়নিক বিক্রিয়ায় আয়নীয় যৌগ গঠিত হওয়ার সময় পরমাণুগুলো এরকম ইলেকট্রন আদান প্রদান করে, তাহলে ইলেকট্রনে বিনিময় হয়। তাহলে এই অ্যান্সারগুলো দেখে নিলাম। 3, ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। প্রথম প্রশ্ন, বায়ুশূন্য স্থানে অভিকর্ষে টানে একটি পালক ও একটি কয়েন একই সময় নিচে পড়বে, দেখে নিই। গ্যালিলিও যে সূত্রগুলো ছিল দেখে নিই। 1 নম্বর, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তু সমান দ্রুততায় নিচে নামে। নেক্সট, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ বাড়ে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তু অতিক্রান্ত দূরত্ব বাড়ে এবং সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করে। ইতালি পিসা শহরে বিখ্যাত হেলানো মিনারের শীর্ষ থেকে একটি লোহার গোলক একটি কাঠের গোলক ব্যবহার করে বায়ু মাধ্যমে তাদের অবাধে পড়তে দিয়ে দেখেন নিচে সূত্রগুলো প্রতিষ্ঠান। ঠিক আছে, এখানে কি বলছে বায়ু মাধ্যমে, আমাদের কোয়েশ্চেন আছে বায়ু শূন্যস্থানে, তার মানে এটা আমরা ভুল লিখব। আর সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ হ্রাস পায় না, এটা বৃদ্ধি পায়, তাহলে এটাও ভুল। 4 নাম্বার, পৃথিবীর সর্বত্র জি এর মান সমান নয়, এর একটা কারণ লেখো। এখানে দেখো, যেহেতু পৃথিবীর সব স্থানে আর এর মান সমান নয়, তাই পৃথিবীর সব স্থান অভিকর্ষীয় ত্বরণের মানও সমান নয়, তাই বস্তুর ওজন বিভিন্ন স্থানে খুব সামান্য হলেও বিভিন্ন হয়। আমাদের অ্যান্সার হবে এখান থেকে এটা। ঠিক আছে, তাহলে আমরা এই স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করে নিলাম। আশা করি অ্যান্সারগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করো ভিডিওটিকে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।